দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের খবরগুলো বলবো, তারপরে আলোচনায় যাব। আজ ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংলাপে গেছে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সঙ্গে। ৩০০ আসনে ইভিএমে নির্বাচন দাবি করেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না, এই নিশ্চয়তা দিচ্ছে সরকার। নির্বাচনে সরকার যে হস্তক্ষেপ করবে না, এই বিষয়টি জোরালোভাবেই তিনি বলেছেন। কমিশন বলেছে যে সবাই যদি একমত হয় বা সমঝোতা হয়, তবে ইভিএমে একদিনে নির্বাচন করা কঠিন হবে, 4 দিনে নির্বাচন করা যেতে পারে। সিইসি এটাও অবশ্য বলেছেন যে ইভিএম নিয়ে এ পর্যন্ত যত সংলাপ হয়েছে, বিপক্ষেই কথাবার্তা বেশি হয়েছে। আওয়ামী লীগ সহ 13টি দল সংলাপে অংশ নিয়েছে। পূর্বে এর আগে 26টি দলের সঙ্গে সংলাপ হয়েছে। বিএনপি সহ নিবন্ধিত অন্তত 7টি দল সংলাপে যায়নি বা তারা যেতে অনীহা প্রকাশ করেছে। জাতীয় পার্টি সংলাপে গেছে এবং সংলাপে ইভিএমে তারা বিরোধিতা করেছে। আরেকটি খবর, পদ্মা সেতুতে যারা বিরোধিতা করেছে বা ষড়যন্ত্র করেছে, তাদের ব্যাপারে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছে 30 দিনের মধ্যে হাইকোর্ট। আরেকটি ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, দুটি ঘটনা। আশুলিয়ায় বখাটে শিক্ষার্থীর হামলায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইফটিজিকে প্রতিবাদ করায় শনিবার ওই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র জিতু ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ওই শিক্ষকের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। নড়াইলে পুলিশের উপস্থিতিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে ওই 3 জনকে কলেজের পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই দুটি ঘটনা, আসলে এবং নড়াইলের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে 17 জন বিশিষ্ট নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এগুলো দিনের মূল খবর। অন্যান্য প্রসঙ্গও আমাদের আলোচনায় আসতে পারে। শুরুতেই যাচ্ছি দুজন অতিথির সঙ্গে উপস্থিত, তাদের সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব শামীম ওসমান এমপি, আওয়ামী লীগ নেতা, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, স্বাগত আপনাকেও। জনাব হাবিব, আজকে আওয়ামী লীগ সংলাপে গেছে, আমরা ওখান থেকে শুরু করতে পারি। ওনারা ইভিএমে নির্বাচন চাইছেন, আপনারা তো সংলাপেই যাননি, ইভিএমের প্রসঙ্গ তো আসছেই না। অন্যান্য সিইসি বলেছেন যে ইভিএম যদি করা সবাই একমত হয়, তাহলে পর্যায়ক্রমে কয়েকদিন ধরে করা যেতে পারে। সংক্ষেপে আপনার মতামত। না, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সামনে দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম। আমার অত্যন্ত প্রিয় শামীম ওসমান এমপি, তাকে আমার শুভেচ্ছা। আসলে ইভিএমের ব্যাপারে আমরা প্রথম থেকেই, আমরা না, ইভিএম যখন আসলে ইভিএম ব্যবহার করার মানে সেই সময়টা, তখন বলা হয়েছিল যদি সমস্ত রাজনীতির একমত হয় তাহলে ইভিএমের ভোট হবে। তো সেইটা সরকারের সিদ্ধান্ত হওয়ার আগে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত হওয়ার আগেই কিন্তু একটা বিশেষ একটা ঘটনার মধ্যে দিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত হয়েছিল। প্রথমেই জিনিসটা ব্যর্থ হয়েছে এবং সেই ইভিএম কেনার ক্ষেত্রে অত্যন্ত অস্বচ্ছ। ভারতে একটা ইভিএমের দাম কত, 16-17 হাজার টাকা, আমাদের বাংলাদেশে 2,25,000 এরকম, প্রায় 10 গুণের উপরে। তারপর ভারতের ওইটা হলো ভিভিপিটি আছে, ভোটার ভেরিফেবল আপনার ট্রায়াল, এটা এখানে নাই। তো এত দাম হবে কেন? এটা গেল। আর এখন যেটা সেটা হলো যে এখন যে রাজনৈতিক দলগুলো দেখা করতেছে নির্বাচন কমিশনের সঙ্গে, এমনকি সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, তারাও ইভিএমের বিরুদ্ধে। এখন আমাদের ইভিএম যে সমস্ত উন্নত দেশগুলি তারা কেউই ব্যবহার করে না, যারা তৈরি করে তারাও করে না। তো সেই জন্য ইভিএমের ভিতরে সমস্যা করা যায়, ইচ্ছামতো ম্যানিপুলেশন করা যায়, ইচ্ছামতো প্রোগ্রাম দিয়ে সেই প্রোগ্রাম বাস্তবায়ন করা যায়, যেটা নিয়ে বারবার প্রবণতা হওয়ার পরিপ্রেক্ষিতে উন্নত দেশগুলি ব্যবহার করছে না। এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপর নির্বাচন কমিশন, আনিসুর রহমান সাহেব ইভিএমের পক্ষে অনেক ছাপাই গাইলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইভিএম। আমি প্রশ্ন করেছিলাম ইভিএম সর্বশ্রেষ্ঠ হলো কী করে, এটা বাংলাদেশকে নতুন মডেল তৈরি করেছে নাকি? গেল এসব নিয়ে কিন্তু 2-3 দিন আমার এই কথার পরিপ্রেক্ষিতে 2 দিন ধরে আপনার সাংবাদিক সম্মেলন করছে প্রধান নির্বাচন কমিশনার। তাই আমি মনে করি ইভিএমে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশ এখনও ওই ইতে যায়নি 4 দিনের ভোট। ইন্ডিয়া না, দীর্ঘদিন ধরে ভোট হয়, 1 মাস ধরে ভোট হয়, তার ভোট কোনো হয়। আমাদের বাংলাদেশ সংস্কৃতি এখন সেটা গড়ে ওঠে নাই। সন্ধ্যাবেলা ভোট হয়, দিনবেলা ভোট হয়, সেই ভোটের সরকার যে নিশ্চয়তা দিচ্ছে যে নির্বাচনে কোনো হস্তক্ষেপ না, এইটা কথার কথা। সরকার নিশ্চয়তা এটা দিতে পারে না, তো কোনো সরকারই কোনো সময় দিতে পারে না। আমাদের বাংলাদেশ তো আমরা দেখছি, তো আমরা তো আমাদের তো স্বাধীনতা যুদ্ধে আমরা গিয়েছি, তারপর থেকে সেই নির্বাচন করেছি 70 সালে। তারপরে যে নির্বাচনগুলি হয়েছে কোনো সরকারের নিশ্চয়তা দিতে পারে না যে মানে 100% ভোট
সুষ্ঠু হবে। হ্যাঁ, এটা তখনই হবে নিরপেক্ষ সরকার থাকলে। ওকে, নিরপেক্ষ সরকার ছাড়া, জি। যে আমরা 10 সেশনের কথা বললাম, অনেকে এত ভালো নির্বাচন করেছে ভারতে, তা আমাদের বাংলাদেশে 4টা 10 সেশন গেছে, 91 সাল, 96 সাল, 2008ও। হ্যাঁ, ভোটের গুণাটনা এটা ক্ষেত্রে কিছু কথা আসতে পারে, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে কেউ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, ক্যান্ডিডেট আহত হয়েছে, ক্যান্ডিডেট নিহত হয়েছে, বা ক্যান্ডিডেটের উপরে আক্রমণ হয়েছে, এমন কিছু হয়নি। অতএব কারণটা কি? সরকার ছিল নিরপেক্ষ। ওকে, জি, জনাব শামীম ওসমান। জি, আপনাকে ধন্যবাদ এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার শ্রদ্ধাভাজন হাবিব ভাই একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। একই মোটরসাইকেলে অনেক সময় অনেক বিপজ্জনক অবস্থার ভিতর দিয়েও গেছি গণতন্ত্রের জন্য, বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে। সেই কারণে হাবিবের প্রতি একটা আলাদা রেসপেক্ট আমার সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। তো আমাকে কথা বলার যে সুযোগটা দিয়েছেন, আপনি যে প্রশ্নটা করেছেন হাবিব ভাইকে, সেটারই যদি উত্তর আমাকে দিতে হয়, তাহলে এখানে আমি বলবো নাথিং টু সে। এখানে আমার কিছু বলারই নেই, বিকজ নির্বাচনটা হবে নির্বাচন কমিশনের অধীনে, এবং নির্বাচন কমিশনের অধীনে সারা পৃথিবীতেই নির্বাচন হচ্ছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একটা সময় আমরা আন্দোলন করেছিলাম, সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল। ফাইন, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে প্রথম যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্যতা ছিল। তারপরে তত্ত্বাবধায়ক সরকার তো আমরা দেখেছি, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, এরপরে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তো দেখার পরে আমার কাছে একটা কথা মনে হয়েছে যে বিএনপির নেত্রী ম্যাডাম খালেদা জি একটা কথা যথার্থই বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। তো এখানে আপনি নিরপেক্ষটা পাবেন কোথায়? ও এখন আপনি বলছেন যথার্থ বলেছেন। হ্যাঁ, যথার্থ বলেছেন আমার হিসাবে, যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এখন তো স্যার তাহলে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পাগল অ্যান্ড শিশু। তো যে কে নিরপেক্ষ হবে, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাস। বিষয়টা হচ্ছে আমাদের দায়িত্ববোধ। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা বয়সের পর্যায়ে পৌঁছে গেছি। বিষয়টা বুঝতে হবে যে আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমাদেরকে একটা সুন্দর দেশ রেখে যেতে হবে। তো এই বিষয়গুলি একটা টেবিলে বসে যত আলোচনা হবে, আমার মনে হয় সমস্যার সমাধান হবে তত বেশি। এবং সেই বিষয়টা আমি আশাবাদী যে এখন অনেক গরম গরম কথা চলছে, বাট আমি প্রিটি মাচ শিওর যে বিএনপি নির্বাচনে আসবে এবং সব দলই নির্বাচনে এটা তো অংশগ্রহণ ওবায়দুল করবে। কাদের বলেছেন, কিভাবে সেই আপনারা মানে আশা করতে পারেন যে এই ব্যবস্থায় তারা নির্বাচনে আসবে? এই ব্যবস্থাতে তারা নির্বাচনে এই কারণেই আসবে যে নির্বাচন আসা ছাড়া তাদের কি পথ আছে কি আর? আপনি যদি জনগণের প্রতি আস্থা না রাখতে পারেন, ঠিক আছে, আপনি মাঠে আসেন, মাঠে দেখেন, তারপর ব্যবস্থা নেন। এখন গত নির্বাচনটা ওনারা যেভাবে ব্যাডলি হ্যান্ডেল করেছেন, এটা ওনাদের ব্যর্থতা। একই যেমন আমার এলাকাতেই শুনেছি আজকে নমিনেশন এ পেয়েছে, কালকে ও পেয়েছে, পরশু আরেকজন পেয়েছে। সো এই ব্যর্থতার দায় দায়িত্বটা বিএনপিকে নিতে হবে। আর আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে সমস্ত দায়িত্ব কি জাতির পিতা কন্যা শেখ হাসিনাই নেবেন? হ্যাঁ, ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে। উনি যখন 2081-তে হাবিব ভাই আমার সাথেই ছিলেন, আমাদের নেতৃত্বে ছিলেন, যখন দেশে ফিরেন তখন জাতির পিতার কন্যা যখন যেই বাড়িটাতে তার বাবা মা ভাই সবাইকে হত্যা করা হয়েছে, চিৎকার দিয়ে কেঁদেছেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য, ঠিক আছে, যে আমাকে ঢুকতে দাও, নফল নামাজটা পড়তে দাও, আমার বাবা মা যেখানে মারা গেছে সেটা পর্যন্ত দেওয়া হয়নি। বাট এমন একটা কথা বলা হচ্ছে যেমন সমস্ত দায় দায়িত্ব শেখ হাসিনারই। এবং আফটারঅল আমি অবাক হয়ে যাই যে যাকে এতবার হত্যার চেষ্টা করা হলো, 21শে আগস্টের ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু উনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে, আমি উইথ রেসপেক্ট বলছি, ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। সেই ফোনের উত্তর উনি কী দিয়েছেন সেটা আপনার মনে আছে, সবারই মনে আছে। এবং এরপরেও কিন্তু যখন ওনার সন্তান কোকো যখন ইন্তেকাল করেন, তখন কিন্তু উনি দেখা করতে গেছিলেন একজন মা হিসাবে, একজন মায়ের প্রতি সহানুভূতি। সেখানে তাকে একজন প্রধানমন্ত্রী না, একজন জাতির পিতার মেয়ে হিসাবে গেছিলেন। তো তারপরে তো প্রধানমন্ত্রী ছিলেনই, একটা পার্টির সভাপতিও ছিলেন। সেখানে তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে, তাহলে এই গণতন্ত্র কিংবা আলোচনা সমস্ত কিছু দায়ভার কি আওয়ামী লীগেরই নাকি, কিংবা শেখ হাসিনার নাকি? এটাই আমি মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। আর আমার ভাই শামীম ওসমান কিছু কথা অবতারণা করেছেন, জাতি শুনবে, ভালো লাগবে তাদের হয়তো। ম্যাডাম খালেদা যেটা বলেছেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ বলতে কেউ নাই। আসলে পাগল শিশু নিরপেক্ষ না। পাগলও তার নিজেরটা বোঝে, আর শিশু তার মাকে বোঝে, বাপকে বোঝে।
3 মাসের শিশু তার মা কোনটা বোঝে, 5 মাসে 6 মাসের শিশু তার বাবা কোনটা বোঝে। তো নিরপেক্ষ শিশু থাকে না, পাগলও থাকে না। তো কথা হলো যে একটা দলীয় সরকার, কথা হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নেই। 86-এ এর সাথে সঙ্গে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করলো। যখন দেখা গেল যে জাতীয় পার্টির কোনো খবরই নেই, তখন 48 ঘন্টা রেজাল্ট ঘোষণা বন্ধ করে দিল, যা পৃথিবীর ইতিহাসে কিন্তু হয়নি। 48 ঘন্টা পরে দেখা গেল যে আওয়ামী লীগ 86 সিট দিয়ে সব সিট জাতীয় পার্টি নিয়ে গেল। যেই জন্য ওই নির্বাচনের সময় এসেছিল যে কারচুপি নির্বাচন, ভোট কারচুপি নির্বাচন, মিডিয়াকোর নির্বাচন, ওটা মিডিয়াকোর বলা হয়, মিডিয়াকোর নির্বাচন। মানে 48 ঘন্টা পৃথিবীর কোথাও বন্ধ থাকে ফলাফল ঘোষণা, 48 ঘন্টা বন্ধ ছিল 86-এ গেল। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছিল 96-এ, এবং সেই আন্দোলনে যে জনতার মঞ্চ হয়েছিল, ওই যন্ত্র আমার দেওয়া নাম 96 30 মার্চে পদত্যাগ করলো বেগম খালেদা, 96 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো, আমার দেওয়া নাম। আমার আগে মনে কেউ বক্তব্য কেউ বলে না, হানিফ ভাইকে কেউ জানতেও না, আমার উপর দায়িত্ব দিয়েছিল সাংগঠনিকভাবে আন্দোলনটা করার জন্য, একদম আনুষ্ঠানিকভাবে একেবারে সমস্ত দল বসে সিদ্ধান্ত নিয়ে। তো আমি শুধু হানিফ ভাইকে বললাম, হানিফ ভাই আপনি শুধু একটা কথা বলুন, হাবিবের কথার সাথে আমি একমত পোষণ করছি, যতদিন এই মঞ্চ ততদিন থাকবে যতদিন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক দাবি আদায় না হবে। হানিফ ভাইটা বলার পরে স্বাভাবিকভাবে মঞ্চ ওখানে থাকলো, সারা রাত ধরে আমরা থাকলাম, সকালবেলা মঞ্চ ভেঙে দিল, আবার জোড়া লাগালাম। কী জন্য? যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর 15 ফেব্রুয়ারি নির্বাচন কেন করলো বিএনপি, সেটারও একটা প্রেক্ষাপট। একটা নির্বাচন হয়েছিল 94 সালেতে মাগুরা, আসাদুজ্জামান সাহেব এখন সংসদ সদস্য শেখর তার বাবা, আমি নির্বাচন গিয়েছি, আমরা এক প্লেনে গেছিলাম সেদিন, আজকে প্রধানমন্ত্রী সহ আমরা অনেক বড় নেতারা সেখানে গিয়ে আমাদের, আমি ফজলুর রহমান, হানিফ ভাই, তোফাল ভাই এক গাড়িতে, আর অন্য নেতারা এক গাড়িতে। ওই নির্বাচনটা একেবারেই সুষ্ঠু হয়নি মাগুরাতে, যে কারণে ওই মাগুরার নির্বাচনের পরের দিন হরতাল দেওয়া হয়েছিল একটা। ওই হরতালের পরে যে একটা বক্তৃতা হতো, আজকে প্রধানমন্ত্রী ওখানে ছিলেন, ওই মিটিংটা আমি পরিচালনা করেছিলাম। পরিচালনা করতে বলেছিলাম, ওই 90-এর আন্দোলনে পলিটেকনিকের ছাত্রনেতা ভাইস প্রেসিডেন্ট মনির মাগুরা বাড়ি ছিল, ওর ভাইবা ছাত্রলীগ নেতা ছিল, ওর বাড়িতে গিয়েছিলাম না আন্দোলনের মধ্যে। পরে বললাম আব্বার দেখা না, এখানে নির্বাচনে সুষ্ঠু হলে যাবো, তাহলে আমি যাবো না। নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, যে কারণে আমি ওই মিটিংয়ে বললাম নেত্রীকে উদ্দেশ্য করে, মনির শুয়ে আছে, মনিরের কবর আমি জিয়ারত করে যেতে পারলাম না, যেহেতু নির্বাচনটা সুষ্ঠু হয়নি। মনির বাবাকে কথা দিয়েছিলাম, আপনি এরপরে আর কোন নির্বাচনে দলীয় সরকারের নির্বাচন অংশগ্রহণ করবেন না। উনিও ওখানে ওই সিদ্ধান্ত দিয়ে আসলেন। তারপরে আওয়ামী লীগের দলীয় সরকারের নির্বাচন যায় নাই। 1994 সালের 28 ডিসেম্বর জামাত, জাতীয় পার্টি, রাশেদ খান মেনন ভাই সহ সদলবল তার পদত্যাগ করলো, যে কারণে শেষ করে, যে কারণে 15 ফেব্রুয়ারি নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংযোজন করার জন্য কিন্তু নির্বাচন করতে বিএনপি বাধ্য হয়েছিল। এবং তারপর তার 30 মার্চ আপনারা তখন বাধ্য করতে করা হয়েছিল। এবং তখন বেগম খালেদা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ইমার্জেন্সি দিতে পারতো, কিন্তু সেটা করতে চান না। ঠিক আছে, দাবি উঠছে, নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া আমাদের বাংলাদেশের নির্বাচন হওয়ার কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। যতই আমরা বলি না কেন, আমাদের কথা আমার কর্মী শুনবে, সে আমি আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আমার কর্মী আমার কথা শুনবে না, ও যা ছিল ঠিকই মারবে। কিন্তু আপনাদের প্রতিপক্ষ তো এতে কনভিন্স না। কোনটা? এই নিরপেক্ষ সরকারের বা এটা সংবিধানে এরকম সংবিধান তো আগে ছিল না, সংবিধান আগে ছিল 91 সালের নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক হলো নিরপেক্ষ সরকার ছিল, আমরা আন্দোলন করেছিলাম যেটা। তারপরে 96 সালে এটা তত্ত্বাবধায়ক ওয়ে আউট কি, এরপরে ওয়ে আউট কি, ধরেন ওয়ে আউট একটা পর্যায়ে আসতে হবে, একটা পর্যায়ে না আসলে এইবার যে নির্বাচন, ধরেন আপনার 2014 সালের নির্বাচন 153 বিনা ভোটে হয়েছে, এটার বিতর্কিত হয়ে আছে। 2018 সালের নির্বাচন, আমরা স্বামী যেটা বললেন, হ্যাঁ তার কিছু কথা তো সত্য, যে উনি একটা কথা বলেছেন যে না আলোচনার টেবিলে হতে পারে, উনি যে কথা বলছেন কথাবার্তার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে, তার সাথে আমি এক জায়গায় একমত। সেটা এই যে বিএনপি 2018 সালের নির্বাচন দেওয়ার ক্ষেত্রে, ক্যান্ডিডেট সিলেকশন করার ক্ষেত্রে 2-3 জনকে অনেক জায়গায় দিয়েছিল, কেন যদি ক্যান্ডিডেট বাতিল হয়ে যায় বিভিন্ন কারণে, সেই কারণে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় 2 তারিখে যখন স্ক্রুটিনি হয়ে গেল, টিকে গেল যখন। জনাব শামীম ওসমান, এই প্রসঙ্গে আর কিছু যোগ করবেন আপনি? না, আমি আসলে জহির ভাই, ইফ ইউ অ্যালাউ মি, আমার বড় ভাই হাবিব ভাই এখানে আছেন, আমরা রাজনীতি করি, হ্যাঁ রাজনীতিটা তো অবশ্যই মানুষের জন্য, কিন্তু আপনি যেটা করছেন মানুষের জন্য, যে কোনো পেশাই কিন্তু আলটিমেটলি যে মানুষের জন্য হয়।
আমাকে না একটা জিনিস খুব ব্যথিত করছে কিছুদিন ধরে, সেটা হচ্ছে যে একটা ভূপেন হাজারিকার একটা খুব সেরা গান ছিল, যে গানটা আমরা সবসময় শুনি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ওগো বন্ধু। দেখেন, আমরা যারা গড়ে উঠেছি, যেমন আমরা ছোটোবেলা থেকে আপনি, আমি কিংবা হাবিব ভাই, আমাদের মধ্যে ম্যাক্সিমাম যে আমরা তখন দেখেছি যে আমাদের বাড়িটাকে বলতাম এটা আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের এটা, আমাদের আওয়ার হাউস। কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে যেন কেমন একটা ওয়েস্টার্ন কালচার চলে আসছে। হ্যাঁ, যেমন আমি এভাবে বলতে চাই যে আজকের থেকে 30-35 বছর আগেও যদি কোনো আমার পরিচিত কোনো ধরেন বন্ধু কিংবা স্বজন কিংবা কাছের লোক যে শুনলাম তার একটা দুঃসংবাদ শুনলাম, খারাপ লাগে কিন্তু, ঠিক আছে। তো আমি এই কথাটা এই জন্য বলছি, এই কষ্টটা এই জন্য লাগে। আজকে যেমন নারায়ণগঞ্জে যখন যাচ্ছি, একটা ট্রেনে কাটার পর একটা বাচ্চা মারা গেল। হ্যাঁ, মানে চোখ দিয়ে আমার কাছে খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো। তো এখন আমি আবার এইটাও দেখছি যে মানুষ ওইটাকে ছবি তুলে, হ্যাঁ, করোনা কোভিডের সময় দেখলাম মার লাশ, বাবার লাশ রেখে মানুষ বসে আছে, আবার ওই লাশ আমাদের ছেলেদেরকে নিতে হচ্ছে। তো আমাদের মধ্যে যে এই ওয়েস্টার্নাইজ ব্যাপারটা চলে আসছে, হ্যাঁ, আমি এই বন্যায় দেখলাম। আমি এটা বলতে চাচ্ছি এই কারণে দর্শকদেরকে, আমাদের নেক্সট জেনারেশনকে বলতে চাই যে 88-এর বন্যা দেখেছি, 98-এর বন্যা দেখেছি। হ্যাঁ, মানুষ সরকারের কাজ করবে, এই সরকারও করেছে, সেনাবাহিনী গেছে, পুলিশ গেছে, র্যাব গেছে, বিজিবি গেছে, কোস্টগার্ড গেছে, সবাই গেছে। দিস ইজ গভর্নমেন্টস ডিউটি অ্যান্ড দে হ্যাভ টু ডু ইট। তারা এটা করেছে। আমি মানে এটা প্রচার করার জন্য বলছি না, আমাকে না জানিয়ে আমার ছেলে, আমি দেখলাম, আমি নারায়ণগঞ্জ যাচ্ছি, কিসের এটা, এক সাংবাদিক জিজ্ঞেস করলাম এত খাবার কে পাঠাচ্ছে, বলে আপনার ছেলে পাঠাতাম, জানেন না? আমি না। আমার স্ত্রীও তারপর দিন দেখলাম পাঠালেন, সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, কিন্তু আমি 98-এর বন্যায় দেখেছি জহির ভাই, যে আমাদের যে গোডাউন ছিল, নারায়ণগঞ্জ বন্যাতে ডুবে গেছিলো একবার, আপনার মনে আছে নিশ্চয়ই, যে আমাদের ডিএনডি বাঁধ ভেঙে যাওয়ার একটা উপক্রম হয়েছিল। তো সেখানে মানুষ এত জিনিস পাঠাচ্ছিল, বাইরের থেকেও লোক পাঠাচ্ছিল, খাবার দাবার, চাল টাল, আমি লাস্টে বলছি আর পাঠিয়ে না, আমাদের রাখার জায়গা নেই। হ্যাঁ, ফিলিংস, হ্যাঁ, সাধারণ যারা একটু সেটা মিসিং এখন আপনি বলছেন। আমি এইবার দেখলাম যে কোথায় এই একটা উচ্চবিত্ত যারা অতিরিক্ত বিত্তবান, এরা এবার কিন্তু ওইভাবে দেখলাম না। আমার কাছে জানি কেন মনে হচ্ছে আমরা সবাই একটু কেমন জানি রোবোটিক হয়ে যাচ্ছি, মেকানাইজ হয়ে যাচ্ছি। আমরা কেউ কথা মানতে পারছি না, কেউ কাউকে সহ্য করতে পারছি না। হ্যাঁ, যা বলার বলে ফেলছি। আর একটা জিনিস হচ্ছে, আমরা কিছু কিছু লোক আছেন, আমরা নিজেদেরকে সর্বজান্তা ভাবছি যে আই নো এভরিথিং। আমি তো এভরিথিং জানি না। আমি একটা জিনিস জানি, একটা স্পেসিফিক বিষয়, ধরেন আমি ল পড়েছি, আমি লয়ের সম্বন্ধে জানি, আমি পলিটিক্যাল সায়েন্স লেখাপড়া করেছি, ওই সময় জানি, ওটা আমি সব জানি, এটা বলা উচিত না। যেমন আজকে দেখেন অনেকে কিন্তু বিব্রত বোধ করছে। বাংলাদেশের স্বনামধন্য যাদের আমি সবাইকে রেসপেক্ট করি, এবং অবভিয়াসলি তারা রেসপেক্টেবল পার্সনস, পদ্মা সেতু নিয়ে যে বাংলাদেশ প্রতিদিন একটা করেছে, তারপরে আরও কয়েক টেলিভিশন চ্যানেলও দেখলাম নিউজ করেছে, যখন পদ্মা সেতু বিশ্বব্যাংক টাকা দেওয়া বন্ধ করলো, জাপান বন্ধ করলো, এরা বন্ধ করলো, তখন বাংলাদেশের যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, এই সমস্ত মানুষগুলি বললেন, যখন শেখ হাসিনা জাতির পিতার কন্যা বলেন যে আমরা নিজের টাকা দিয়ে করব, এই যে একটা উইল পাওয়ার, এই উইল পাওয়ার শো করলেন, তখন তারা এটাকে মানে একটা এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইকোনমিস্ট কিংবা আদার্স যারা বললেন যে ইট ইজ কোয়াইট ইম্পসিবল। বাট আজকে কিন্তু এটা পসিবল প্রমাণিত হয়েছে। হ্যাঁ, আজকে পসিবল প্রমাণিত হয়েছে যে ইয়েস, উই ক্যান ডু ইট। আজকে আমরা সারা পৃথিবীর কাছে কিন্তু একটা সম্মানী জাতি। হ্যাঁ, বা আমরা আমেরিকাতে, অনেকে আমেরিকার সম্বন্ধে হয়তো পুরো জানে না, কিন্তু আমেরিকার আজকে যে স্ট্যাচু অফ লিবার্টি জানে, ফ্রান্সের প্যারিস জানে না, কিন্তু আজকে আইফেল টাওয়ার জানে। বাংলাদেশের সম্বন্ধে জানার কথা না, কিন্তু পদ্মা সেতু জানে। হ্যাঁ, আজকে আমেরিকা, চীন, ভারত, পাকিস্তানের মধ্যে দেশও এটাকে ওয়েলকাম করছে, কিন্তু আমাদের কাছে হীনমন্যতা এসে যাচ্ছে। আমি সেদিন একটা টক শোতে সালাম ভাই ছিলেন, আমি বললাম যে আপনারা কেন বলতে পারছেন না যে ইয়েস, কংগ্রেচুলেশন, ইউ ডিড ইট, আপনারা এটা করেছেন। তো এই কংগ্রেচুলেশন দেওয়াতে কিন্তু মানুষ ছোট হয় না। তো আমি হাবিব ভাইয়ের কাছ থেকে শুনি এটা। আবার একটা কমিশন গঠনের কথা বলা হয়েছে, যারা বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করেছে। এই জিনিসটা আসে ভালো আলোচনা নিয়ে আসছে। পদ্মা সেতু হয়েছে, আমি অভিনন্দন জানাই। কেন জানেন? পদ্মা সেতু তো মানুষ না, সেতু, ওর প্রতি আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে, সব দরিদ্র। এটাকে বাধা দেওয়ারও কিছু নাই, এটাকে বরঞ্চ এটা কনগ্রেচুলেট করাই উচিত। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এটা প্রশ্নটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? প্রশ্ন দাঁড়াচ্ছে ওই জায়গাটা গিয়ে যে যখন মানে সংস্কৃতি বলে না, যেটাই হোক না, যখন যমুনা সেতু উদ্বোধন করলো বেগম খালেদা জিয়া 94 সালের 10 এপ্রিল, তখন আওয়ামী লীগ এটা হরতাল দিয়েছিল সেই সময়। তারপর বিএনপি কাজ শুরু করেছিল, আওয়ামী লীগ শেষ করেছে।
98 সালে 98 সালে শেষ করে সেখানে দাওয়াত দিয়েছিল কি যে আমার খেয়াল নেই, তখন অন্য দল যায়, আওয়ামী লীগ নিজেরাই উদ্বোধন করেছে, সেটা দেখেছি। এইটার নিয়ে কি লাগবে, এটা আজকে যে কথাটা আসতেছে আপনার, ধরেন আপনার আমার নিজস্ব মত যে ওয়ার্ল্ড ব্যাংক টাকা ছাড় করেনি, কাজ শুরু হয়নি, দুর্নীতি হবে কেন? সেই তো কথা। এখন সমস্যাটা কোন জায়গায় গিয়ে হলো, ওয়ার্ল্ড ব্যাংকে যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার ওই দিন কার্যদিবস, শেষ কার্যদিবস ছিল, ওনার একটা পছন্দের ঠিকাদার ছিল, অথবা উনি মনে করতেন এই ঠিকাদারটা ভালো কাজ করতে পারবে অল্প খরচে, সেটা সরকার শোনে নাই, এরকম নিয়ে একটু লাগছিল, তখন ওনার নিজস্ব ক্ষমতা দিয়ে উনি বন্ধ করলেন এটা। এবার আপনি আসেন, তাহলে অভিযোগটা নিয়ে আসলে দুর্নীতি হয়নি, তখন তো শুরুই হয় নাই, কাজে তো টাকাই তো ছাড়া হয় না। সমস্যাটা হয়ে গেল সরকার এটাকে দুর্নীতি ধরে নিয়ে তার মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করলাম। সৈয়দ আবুল হোসেনের প্রশংসা আমি করতেছি না, কিন্তু শিক্ষা অনুরাগী মানুষ হিসাবে যথেষ্ট সমাজের অন্য অন্য মানুষের চেয়ে তার এই ভালো মানুষ, মানব দরদি বলবো আমি তাকে। আপনি তাকে কেন বিদ্যুতি করলেন, কেন তাকে আপনার ক্ষমতার থেকে সরিয়ে দিলেন? আপনি কেন সচিব মুশারফ সাহেবকে আপনি সরালেনই না, শুধু বরখাস্ত করলেন, তাকে গ্রেপ্তার করলেন কেন? এই যে এই দুইটা পরিবার বা এদের যে পরিবার আপনার, তারা অপমানিত হয়নি? আপনি দুর্নীতি হয় নাই, তা আপনি এদের পদত্যাগ করলেন কেন? এদেরকে জেলখানায় নিলেন কেন? ওই জায়গাটা একটা সমস্যা। আরেকটা আমি বলি যে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি নিজের অর্থায়নে, এটা আমাদের একটা প্রাইড, গর্ব করার মতো আর কি, কিন্তু আমার কথা আমি করবে কেন? আমার বলা হচ্ছে নো, দুর্নীতি হয়নি, আপনি দুর্নীতি করেন নাই, টাকা তুমি ছাড় দাও নাই, আমার যোগাযোগ সচিব দুর্নীতি করে নাই, এই পদত্যাগ না করে জিদ ধরে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা হলো 0.25% ইন্টারেস্ট, 30 বছর ধরে আপনার দেওয়া লাগবে। তাহলে এই টাকা তো ভবিষ্যৎ 25 বছর পরে আমার 30 বছর পর পয়সা হয়ে যেত, আমার দিতে কোনো গায়ে বাড়তো না। আমি যখন নিজস্ব টাকা দিয়ে করতে গেছি তখন কিন্তু আমার দেশের ভিতরে আভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে, মানুষের উপর চাপ পড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই। আরেকটা জিনিস হলো এই যে আমাদের দেশে পদ্মা সেতু আমরা করেছি, তার মানে আমরা কি এই কয় বছর কি আমরা লোন নেই? আমরা কিন্তু প্রচুর টাকা এই 8 বছরে, এবং পদ্মা সেতুটা হওয়ার কথা ছিল 4 বছরে, 2014 সালে শুরু, 18 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আরও 3.5 বছর দেওয়ার কারণে এই যে কষ্টটা বেড়ে গেছে। কষ্টে বিভিন্ন ধরনের কথা বলে। আমি ছোটোখাটো ঠিকাদারি করেছি, একটা বিল্ডিং বানানোর জন্য তখন টেন্ডার দিতাম, শুধু বিল্ডিং অবকাঠামো না, ওর ভিতরে বাথরুম থাকে, টাইলস থাকে, এই থাকে, লাইট থাকে, এই সব মিলে। কিন্তু একটা সেতু যখন আপনার টেন্ডার হয়, যখন ওটা কনসালটেন্ট ওটা একটা প্ল্যান তৈরি করে দেয়, যার শিডিউল তৈরি হয়, তাহলে একটা সেতু মানে ভূমি অধিগ্রহণ থাকবে, অবকাঠামো সরানো, দুর্নীতির অভিযোগ করেন, সেটা কি ধারণা প্রসূত? মানে ধারণা প্রসূত না, আমার কথা হলো টাকাটা যে টাকা খরচ হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। এখন যদি আপনি বলেন যে সময় বেশি লেগেছে, সময় বেশি লাগবে কেন? আপনার এই কাপটা এটা বানাতে 1.5 ঘন্টা সময় লাগার কথা, এটা আপনার 3.5 ঘন্টা ধরে বানাবেন কেন? ওকে, আপনার ব্রিজ করার কথা 18 সালে, আপনার কেন আপনার 22 সাল গেল? এইগুলি নিয়ে প্রশ্ন। তাছাড়া পদ্মা সেতু এটা হবে, এটা বিএনপিরও বাহাদুর, বিএনপির আনন্দ, সবার আনন্দের কথা, কিন্তু আমাদের সমস্যা হলো কি যে এইটাকে কেন্দ্র করে কিছু কথা আসছে, বেগম খালেদা জিয়াকে মানে যেভাবেই বলুক না কেন তার বিরুদ্ধে অভিযোগ আসছে, এরকম বেগম খালেদা জিয়ার কথা বলতে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেওয়া বন্ধ করবে? জি না, অ্যাকচুয়ালি হাবিব ভাইয়ের বক্তব্যে আমি কন্ট্রাডিক্ট করবো না। অ্যাকচুয়ালি এভরিবডি নোজ হোয়াটস হ্যাপেন্ড, কী হয়েছিল এটা সবাই জানে, কে কী কমেন্ট করছে সেটা জানে। এখানে নোবেলিস্ট ডক্টর ইউনূস সাহেবের কী ভূমিকা ছিল সেটার ইমেল আছে, মাননীয় প্রধানমন্ত্রী তো তথ্য প্রমাণ সহই সব কিছু উপাত্ত সহ প্রেস কনফারেন্সও করেছেন এবং বলেছেন, পার্লামেন্টেও বলেছেন, পার্লামেন্টে বাইরে বলেছেন। আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছি না, আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছি, এইটা আমাদের একটা প্রাইড, হ্যাঁ, এটা একটা স্পিড আপ, যে ইয়েস আমরা এটা করতে পেরেছি, এই যে করতে পেরেছি এবং করতে পারি। আমি এটা বলতে চাই এই কারণে যে আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনকে উদ্বুদ্ধ করা এই কারণে। আজকে আমি দেখেছি, আমি কদিন আগে আমেরিকার থেকে আসলাম, আমরা সব ঢাকা শহরে ট্রাফিক যানজট বলি, ইয়েস এটা আমাদের জন্য বিশাল একটা কষ্টের ব্যাপার, বাট ইটস ট্রু। আমি ওখানে গাড়ি চালাম 11 মিনিটের 9 মিনিটের রাস্তা, 8 মিনিটের রাস্তা, ধরেন জামাইকা টু লং আইল্যান্ডে আমি যেতাম, রেগুলারলি যেতাম, আমি আমার চালিয়ে যেতাম এভরি ডে, ওখানে আমার 1.5 থেকে 2 ঘন্টা চলে যেত। হ্যাঁ, আচ্ছা, এবং ওইখানে কিন্তু ট্রাফিক জ্যাম, বিশেষ করে অফিস টাইম নেন, ছুটির টাইমে এটা হচ্ছে। তো ওদের মতো উন্নত দেশ সে যদি এই জায়গাটাতে কন্ট্রোল করতে না পারে, হ্যাঁ, সেই জায়গাটাতে আমাদের তো আছে, বাট আমরা নিজেদেরকেই আন্ডারমাইন্ড করি। হ্যাঁ, আজকে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার এক ফ্রেন্ড সেদিন সুইজারল্যান্ড থেকে এসছে,
নেদারল্যান্ড থেকে একজন এসছে, যখন ওরা এয়ারপোর্ট থেকে আমি রিসিভ করে ওদেরকে নিয়ে আসছি, ওরা উপরের সব কিছু দেখে টেকে আমার যে আরেকটু দেখাতো ওদের দেখাতে যে আমি নিজেও দেখলাম, দেখে বলছে শামীম আজকের থেকে 15 বছর আগে যখন দুবাই যেতাম তখন যা দেখতাম এখানে তো তাই হচ্ছে। সো মনে হয় আজকে থেকে 5 বছর পরে এসে বাংলাদেশ দেখতে আসতে হবে। এই যে কমেন্টটা করেছে ওরাও 30-40 বছর ধরে থাকে, এরকম অনেকেই বিদেশে থাকেন, হ্যাঁ। তো যারা আসার পরে ওনারা বুঝতে পারেন যে আমরা কতটুকু এগিয়ে গেছি। সো আমি একটা জিনিস মনে করি যে এই যে তুমি অধম দেখে আমি উত্তম, এই নীতিতে আমি বিশ্বাস করি না। এটা আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে আমাদের ডেভেলপমেন্টের কথা বলছেন, কিন্তু একই সঙ্গে আপনি আবার একটু আগে যে ফ্রাস্ট্রেশনের কথা বললেন যে মানুষের মানবিকতা মানুষের কমে যাচ্ছে, তো দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি। একটা হচ্ছে যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ করার সঙ্গে সঙ্গে আপনার কালচারাল বা ইমোশনাল গ্রোথ তো হচ্ছে না মানুষের, সেটা কিভাবে ম্যাচ করবেন? না এখানে এটা মানুষের যে আগে, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বলছেন যে উনি প্রেস কনফারেন্সে বলেছেন যে যা বিরোধিতা করেছেন ওদের কিছু সমালোচনা মন খারাপ ওনার আছে, তারপর বলেছেন কোনো অভিযোগ নাই। না, উদ্বোধনী দিনেও বলেছেন যে আনন্দের এই দিনে কোনো অভিযোগ নেই, কোনো ঘৃণা নেই, কোনো বিদ্বেষ নেই, আত্মশুদ্ধির কথা বলেছেন। আবার এখন দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং কমিশন হবে কারা বিরোধিতা করেছেন সেগুলো খুঁজে বের করা, মানে বিষয়গুলো কি মানে আবার সে পুরনো বিষয় তো আমরা চলে যাচ্ছি। কিছু লোক তো থাকেই এরকম, কিছু লোক তো থাকেই যে এই বিষয়গুলিকে মানে যদি একটা এরকম দেখবেন প্রতিটা এলাকায় কিছু লোক আছে যে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে রাখতে পারলে হি ক্যান টেক দ্য বেনিফিট। আমার বক্তব্যটা কিন্তু ওই জায়গাটাতে না, আমার বক্তব্যটা হচ্ছে ফিলিংস থেকে। বিকজ আমরা যারা রাজনীতি করতে আসছি হাবিব ভাই, আমরা কিন্তু 81 সনে মাননীয় প্রধানমন্ত্রী দেশপ্রেমী জানতাম না। 2 ধরনের পলিটিশিয়ান আছে বাংলাদেশে, হ্যাঁ। একটা হচ্ছে এখান থেকে করে, দে আর ভেরি নাইস, দেন ভেরি ফাইন, এরা এভরি টাইম ভালো থাকে। আরেকটা হচ্ছে এখান থেকে করে। আমরা যারা এখান থেকে করি, আমি বলছি না যে আমি খুব বড় মাপের ভালো মানুষ, তা বলছি না কিন্তু, বাট আমি এইটুকু বিশ্বাস করি, আমি বলতে চাই যে যেটা আমার ভুল হয় আমি স্বীকার করতে চাই। আমি এইটা বলতে চাই যে একটা দেশ স্বাধীন করার জন্য এত লোক তো পৃথিবীর খুব কম দেশে রক্ত দিয়েছে, তাই না? সো এনাফ ইজ এনাফ। এখন এই যে তুমি ছোট, তুমি খারাপ, আমি ভালো এই জন্য না, এখন আমাদের বলতে হবে যে আমাকে কংক্রিট সাজেশন দিতে হবে যে ওকে ফাইন, ওকে ঠিক আছে, আমি তত্ত্বাবধায়ক সরকার মানি না, উনি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না। সো ওকে কাম টু দ্য মিডল, give some good suggestions যে what you can do, how can we overcome। এইটার বাইরে আমাদের যেটা করতে হবে ভাইজান, আমরা খুব ব্যস্ত হয়ে যাচ্ছি সবাই। আমরা দেখছি আগে 51 পরিবার ছিল, এখন সেটা নাই। এখন দেখেন আপনি যে ক্লাস 10-এর ছাত্র, যেটা আপনি প্রথমে স্টার্টিংয়ে বললেন, আমি স্কুল টিচারকে মাথায় বাড়ি দিয়েছে, আরেক জায়গায় জুতার মালা পরিয়েছে। ভাই আমি এই নিউজটা পড়ার সময় আমার চোখের পানি এসছে, কারণ আমি যখন প্রথম এমপি হয়েছি হাবিব ভাই, আমার স্যার সতীশ স্যার, হ্যাঁ, তখন উনি স্কুলের স্যার ছিলেন, রিটায়ার করছে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার গাড়ির সামনে পুলিশের বহর, একটা মিটিংয়ে যাচ্ছি, তো আমার গাড়ি দিয়ে যে আমি দেখছি স্যার আমার হেঁটে যাচ্ছেন আমলাপাড়া দিয়ে, হ্যাঁ, ধুতি পরে এবং পরে, স্যারের পায়ে স্যান্ডেল নাই, উনি বাসার সামনে যাচ্ছে, আমি কিন্তু গাড়ি থামিয়ে দিয়েছি, সবাই গাড়ি থামিয়ে দিয়েছে, আমি গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি। তো উনি আমাদের সবসময় জুলফি ধরে টান দিতেন, স্যারের একটা অভ্যাস ছিল, মারতেন যে জুলফি ধরে টান দিতেন। কয় কি এমপি সাহেব আপনি নাম নেন কেন? আমি স্যার আপনি আমার আপনি করে বলতেছেন। পরে বলছে তুই নাম নি কেন? আমি স্যার আপনি হেঁটে যাচ্ছে, আমি গাড়িতে যাই কেমন করে। এই যে একটা ফিলিংস, আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি, আমার আব্বা জেলে ছিলেন, 9 টাকা আমার জীবন কানাই চক্রবর্তী স্যার, আমি তখন কলেজে ভিপি, আর মোর পাওয়ারফুল, ভীষণ এখন থেকে অনেক পাওয়ারফুল ছিলাম, হ্যাঁ। আমি সবার বেতন মওকুফ করছি, হ্যাঁ, ভিপি হিসাবে, আমারটা আমি করছি না, কারণ আমার আব্বা জেলে, আমার ফ্যামিলি ইজ ইন ট্রাবল। উনি আমার ফর্মটা নিজের পকেট থেকে ফিল আপ করে দিলেন। একটা শিক্ষক ছাত্রের এই সম্পর্ক, হ্যাঁ, এখন বাবা মা সবাই জানে কেমন ব্যস্ত, হ্যাঁ। তো এই যে ব্যস্ত এই ফিলিংসটা নেই আজকে আমার কাছে। আমি যখন শুনি যে আমেরিকাতে কোনো আমার এক বন্ধু সে অসুস্থ, আমার কাছে খারাপ লাগে, কিংবা তার কিছু হয়েছে আমার কাছে খারাপ লাগে, কিংবা যে কোনো দেশেই হোক না খারাপ লাগে। ছোটোবেলার কোনো 30 বছর আগের কেউ কথা স্মৃতি মনে পড়ে। এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বাচ্চারা আজকে মারছে, জুতার মালা পরিয়ে দিচ্ছে টিচারকে, শিক্ষককে, ক্যান ইউ বিলিভ ইট? বিরোধ, বিভেদ, বিভাজন, এবং উনি বললেন যে একটা মিডল, একটা গ্রাউন্ডে আসতে হবে। জিনিস যে সে উল্লেখ করলো আসলে তো, এবং সেটা কি কত করুণ যে প্রিন্সিপালের গলায় জুতার মালা দিল, সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত। এটা মানা যায়? এটা চিন্তা কোথায় আমরা গেছি? চরম গর্হিত, চরম নিকৃষ্ট, চরম খারাপ একটা কাজ। কত খারাপ হতে পারে প্রশাসন উপস্থিত। আমি মনে করি প্রশাসনকে এর আওতায় নিয়ে আসা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনারা থাকতে কেন এটা হলো। এটা প্রিন্সিপালকে আপনার জুতার মালা দিয়ে ঘোরাবেন, এটা কিন্তু হতে পারে? পিটিয়ে মেরে ফেললেন, এটা পিটিয়ে মারা,
এটা চিন্তা করা যে আমরা এটা চিন্তা Gift teasing এর প্রতিবাদ করেছিলেন সেই এখানে সে বলছে যে আমি নেমে আমার স্যারকে সাথে হাঁটতেছে, আর এখানে আরেকটা ছাত্র আজকে আমি একটা নিউজ দেখলাম, আসার সময় পত্রিকা পড়লাম, পিটিয়ে মারতেছে। একটা ছোট্ট বাচ্চা, একদম ফুটফুটে ছোট্ট বাচ্চা, আমার মনে হয় 9-10 পরে বোধ হয়, 9-ও পরে না, হ্যাঁ, বন্ধুকে মেরে ফেলেছে। কেন? কিশোর অপরাধী বন্ধুকে মেরে ফেলেছে ওর টেলিফোনটার জন্য। মেয়ের ওই টেলিফোনটা বিক্রি করেছে, নিয়ে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে। কতখানি মানে আমরা এই দেশ চলে আমরা কি রাজনীতি নিয়েই ঝগড়া করতে থাকবো, না আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কিছু ভালো সাজেশন দিব? মানে আমার কিন্তু একটা কথা হাবিব ভাই, আমি আপনার প্রসঙ্গটা আপনার মতামত নিব। যেমন শামীম ওসমান যেটা বলছেন ভেরি সিগনিফিকেন্ট, আমি যদি বিটুইন দ্য লাইন বুঝে থাকি, যে উনি যখন বলছেন যে পুরনো বিষয়কে আবার টেনে এনে বিরোধ বিভেদগুলো তৈরি করা, প্রতিবেশীকে কেউ কেউ আনন্দ পাবে ঝগড়া লাগিয়ে দিয়ে, এই বিষয়টা আমাদের রাজনীতির লোকরা, মানে প্রতিবেশী বলতে আমি বলছি যে তৃতীয় পক্ষ যারা, পিস, হারমোনি, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ, এগুলো রিকনসিলিয়েশন, বেনিফিশিয়ারি গ্রুপ। Yes, somebody take the beneficiary. এখন এই জিনিসটার সাথে আমরা আমাদের রাজনীতি সেটা কবে আইডেন্টিফাই করতে পারব? আমি বলি এটা আমি তার সাথে একমত, এই কারণে যে আসলে এইগুলো এই যে এখন যেটা আবার নতুন করে শুরু হচ্ছে, পদ্মার সাথে হয়ে গেছে না, আমি তো ওভারকাম করেছি। তুমি আমাকে টাইনে ধরতে চাইছো, আমি পার হয়ে চলে গেছি, আমি ওভারকাম করে ফেলছি, আর দরকার নাই নতুন করে এটা আর সামনে নিয়ে আসে কে কি বলেছে কে কি না বলেছে। প্রাইম মিনিস্টার খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তিগতভাবে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, এটা নিয়ে আবার এখন কোর্ট থেকে দিচ্ছে 1 মাসের ভিতরে যদি দেয় তাহলে এবার আবার কারা কারা বিরোধিতা করেছে। তো এই সমস্ত জিনিস নিয়ে এগুলো একটা জায়গা এটা শুধু একটা উদাহরণ দিয়ে আপনারা হতে পারে না, এটা দরকার নাই অফ লাইফ, মানে এখানে সব ক্ষেত্রেই তো এই বিভাজন, এটা দরকার নাই। এই কারণে আমি বলি যে পদ্মা সেতু হয়ে গেছে, আমি সরকার আমার যদি বিরুদ্ধে কোনো বিদেশ থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক কোনো কমপ্লেন করে থাকে, ও দায়ী শোধ করা বা তার জবাব আমার দেওয়ার দায়িত্ব, বলতে দিতে পারে। এখন রাজনৈতিক সমাধান কিভাবে করবেন? রাজনৈতিক সমাধান আমি বলি, কি বলবেন? আমি আওয়ামী লীগের ভাষায় বলতেছি, আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, আমিও যদি বলি হ্যাঁ দৃশ্যতে অনেক উন্নয়ন হয়েছে, অস্বীকার করার উপায় নেই। তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন দিলে সমস্যাটা কি? একটা সুষ্ঠু নির্বাচন না, ওটা হবে না, দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগের পরীক্ষা করা দরকার, আওয়ামী লীগ পরীক্ষা করা দরকার এই কারণে যে আওয়ামী লীগ সব দিক থেকেই, ধরেন আমি যদি এখন বলি, আমি বিএনপি করে বলতে জিনিসটা, এখন বাংলাদেশের যতগুলি আপনার গোষ্ঠী আছে, ধরেন FBCCI থেকে শুরু করে আপনার BMA বলেন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বলেন, কৃষি বিদ্যা অ্যাসোসিয়েশন বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, সব তো আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ না। আপনারা তো বলেন যে বিএনপি যতক্ষণ পর্যন্ত জিতবে ততক্ষণ পর্যন্ত না 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 এটা আমরা বলবো না, এটা আমরা বলবো না। আমরা নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে আওয়ামী লীগের পরীক্ষা করা হচ্ছে, আমরা এত উন্নয়ন করলাম, জনগণ আমাদেরকে ভোট দেয় কেন? জনগণ ভোট দিবে, এই বিষয়টা থাকা উচিত। এবং তাদের তো আর্থিকভাবে তারা অনেক স্বাবলম্বী হয়ে গেছে, থানায় থানায় অনেক মানুষ কিন্তু কোটিপতি হয়ে গেছে। অতএব নির্বাচন দিলে বিএনপি একটা নির্বাচন পরিচালনা করতে গেলে সে যে কষ্ট পাবে, আওয়ামী লীগের সে কষ্ট হবে না। অতএব একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করার দরকার যে হ্যাঁ আমরা জনগণের ভালো কাজ করেছি, এটা আওয়ামী লীগ ভয় পাওয়ার কিছু নেই। আমি তাই বলি যে আমি যদি পদ্মা সেতু করতে পারি, তাহলে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দিয়ে আমি সংসদ পদে করি না কেন? একটা বিষয়ে রাজনীতিতে খুব আলোচনা হয়, সেটা হলো যে সামনে যাই হোক 14-18 মতো, এখানে আপনাদের ভাষায় ওরা ব্যর্থ হয়েছে, তারা সুযোগ নিতে পারেনি, আবার বিএনপি বলছে যে আপনারা একতরফা ছিনিয়ে নিয়েছেন, ভোট রাতে ভোট করেছেন ইত্যাদি। কিন্তু 23-এর ঘটনা একরকম হবে না, ডিফারেন্ট কিছু হবে। সেটা কিভাবে অনবোর্ড করে সবাইকে নিয়ে একটা ইলেকশন করা যায়, সেটা নিয়ে কোনো কি ভাবনা আপনি একজন সংসদ সদস্য হিসেবে, দলের নেতা হিসেবে কি কিছু বুঝেন কিনা? আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমরা একটা বর্বর জাতি না। আমি রাজনীতিটা করছি কার জন্য? ফর দ্য মানুষের জন্য। জনগণ যদি আমাকে গ্রহণ করে তা আমি ক্ষমতায় আসবো, আমি এমপি হব, তাহলে হব না, তাই না? বিএনপি যে ভুলটা করেছে, যে কোনো জায়গায় ট্র্যাপে পাড়া দিয়েছে। বিএনপিতে এখন যে প্রবলেমটা হচ্ছে, আমি হাবিব ভাই হয়তো বলবেন না, আমি হাবিব ভাইকে প্রেশার ক্রিয়েট করবো না বলার জন্যই বলবো না, উত্তরও চাই না হাবিব ভাইয়ের কাছে। বিএনপিতে এখন দুটো গ্রুপ হয়ে গেছে, একটা হচ্ছে আম্মা গ্রুপ, একটা ভাইয়া গ্রুপ, ঠিক আছে? আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ হচ্ছেন সিনিয়র্স মোস্ট যারা আছেন, তারা একভাবে চিন্তা করেন, কিন্তু ভয় চোটে বলেন ভাইয়াদের কথা, ঠিক আছে? এখন ভাইয়ার গ্রুপ যারা আছে, এটা তো তাদের সমস্যা না। আমি বলি ভাইয়া গ্রুপ কোনো সময় বিরোধী দল হওয়ার জন্য ইলেকশন করবেন না, বিকজ তাতে ভাইয়ার কোনো লাভ নাই, বিকজ হি ক্যানট কাম ব্যাক, বিকজ হি নো হোয়াট হি ডিড। আর ইউ রেডি টু বি অপোজিশন? উই আর রেডি, ইফ যদি পিপলস না দেয়, ভোট না দেয়, আমরা উই আর রেডি, বাট হি ইজ নট রেডি। এটা আমি বুঝি, এটা আমার একটা নর্মাল ক্যালকুলেশনস, ঠিক আছে? এইখানে যেটা আপনি বলতে পারেন, আমি যদি বিএনপির জায়গা হতাম, আমি বলতাম যে ওকে ফাইন, লেটস ডু দ্য ইলেকশনস, ইলেকশন কমিশনকে এই পাওয়ার দাও, নাম্বার 1। নাম্বার 2,
পৃথিবীর সব জায়গার থেকে আসো, যারা আন্তর্জাতিক বিশ্বের থেকে সব নির্বাচন অবজারভার আসুক, তারা দেখুক। এই অবজারভাররা যখন দেখবেন এসে, যদি নির্বাচন যদি যখন সুষ্ঠু না হয়, তারাই তো বলবেন যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি। ঠিক আছে, আমি এটাকে মনে করি। এর বাইরে ওনারাও খুব ভালো করে জানেন যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারে যাবে না, এটা ওনারা খুব ভালো করে জানেন যে আমরা যাবো না। কিন্তু আমাদের গ্লোবাল পলিটিক্সও তো একটু অন্যরকম। যখন যে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও 2018 যে নির্বাচনটি সামহাউ আদার এটা প্রশ্নবিদ্ধ, কিন্তু চায়না তো স্টেটমেন্ট করে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, অ্যাপ্রুভাল দিয়েছে, দেন গ্র্যাজুয়ালি অল দি বিগ পাওয়ার্স তারাও তো অ্যাপ্রুভ করেছে। আপনি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। বিএনপি যেটা ভুলটা করেছে আমার দৃষ্টিকোণ থেকে, যেটা আমি বলতে গেছিলাম, আমি অন্য লাইনে চলে গেলাম, 13-14-তে যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনটা বিএনপি করে যে 285 জন মানুষকে, 85 জন মানুষ তো আগুনে পুড়ে মরল। এই যে জ্বালাও পোড়াও তস নস সারা বাংলাদেশে যেটা করলো, উনি এই যে একটা করার কারণে হরতাল 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 করতে করতে এখনও কিন্তু হয়নি এটা লাগাতার। সো ওনাদের আন্দোলনের যে কৌশলগুলি, সেগুলিকে ওনারা নষ্ট করে দিয়েছেন, ভোতা করে দিয়েছেন। আর একটা জিনিস হাবিব ভাইকে আমি উইথ রেসপেক্ট বলতে চাই, হাবিব ভাইয়ের মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে দেখেন, জনগণকে আপনি তখনই সক্রিয় করতে পারবেন, যে আমি বলছি না আওয়ামী লীগ সব পারফেক্ট করছে, তখনই করতে পারবেন জনগণ যদি বুঝে যে আমার প্রবলেম আছে জনগণের, তখন সে নেমে আসবে আপনার ডাকে। তো বিএনপি ডাকবে ডাকে, আপনাদের ডাকার কোনো আর মানুষ আসবে কেন? আমি বলি যে বাইরে থেকে তো মনে হতে পারে, বলি এখানে ভায়া গ্রুপ আর আম্মাজান গ্রুপ নাই, গ্রুপ একটাই, বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা চেয়ারপারসন, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর বাইরে কিন্তু আমাদের কোনো ঠিকানা নাই, এটার বাস্তবতা। আমি খালি একটা কথা বলতে চাই, 2018 সালের নির্বাচনটা হলো, সেই নির্বাচন আমার কথা ধরেন পড়েন, আমি এই দেশের একদম 68-9 থেকে শুরু করে আজও অবধি কিন্তু রাস্তায় আন্দোলন করে যাচ্ছে, মুক্তিযুদ্ধেও গেছে। তা আমাকে কেন কোপানো হলো বলেন তো? আমাকে হেলিকপ্টারে কেন আসতে হলো? আওয়ামী লীগের একজন নেতাকে কোপ খেয়েছে, একটা কর্মী কোপ খেয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, আমাদের হাজার হাজার নেতার নামে মামলা, আমার ওখানে কতগুলি মামলা বিনা কারণে নির্বাচনের আগে খামাখায়। এটা দলীয় সরকারের কারণে এটি। এবং দেখেন বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, শেষ করি, অনেক অভিযোগ আছে। তারপর দেখেন যে 2006 সালের পর থেকে বিএনপি ক্ষমতা নাই, 2013 সালের সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি জয়লাভ করেছে। 2014 সালে জ্বালাও পোড়াও আওয়ামী লীগের ভাষায় যেটা, 2014 সালে কিন্তু উপজেলা নির্বাচন যেটা হয়েছে 20 দিন পরে, সব নির্বাচনগুলি প্রথম 2 ধাপ সব কিন্তু বিএনপি জিতছে। তাহলে জনগণ যদি বিএনপির বাইরেই যাবে, তাহলে উপজেলা নির্বাচন কেন জিতলো? এখন কেন আপনার ওই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন চেয়ারম্যান মেয়র কেন সিল মারা হয়? আজকে এগোতে পারছি না, এই জন্য বলি আমি শামীমের সাথে একমত, দুজনে মিলে বলতে চাই, আসেন যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্রের অধিকার আমাকে ফিরিয়ে দে, কারণ আল্লাহ পাকের কাছে কিন্তু আমরা দায়ী থাকবো। আমার ভোটটা আমি দিতে না পেরে আমি কবরে যাই। যে আমি জাস্ট 1 মিনিটে শেষ করব এই কথাটা বলে, যে আমাদের ইয়াং জেনারেশনসকে আমাদের কথাতে আপনারা উদ্বুদ্ধ হবেন না এবং শুনেন না, হ্যাঁ, তাহলে আপনারা ডিপ্রেসড হবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, জাতির পিতাকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছিলাম। আমরা যারা হাবিব ভাই, আমরা কিন্তু প্যালেস্টাইনের যুবকদের মতো বড় হয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু মানে ইভেনচুয়ালি আমরা কোনো মানে পার্সোনাল লাইফও কোনো ছিল না। সো আমি শুধু একটা কথা বলতে যাব যে শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, উনি জাতির স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়ন করেন। সো সাপোর্ট হার, বাট ডোন্ট ডু দ্য পলিটিক্স। ধন্যবাদ জনাব শামীম ওসমান এমপি, ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। সময় আর নেই, শেষ করছি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।